আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান। এনসিপি জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার অভিযোগ। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বললেন সালাউদ্দিন আহমেদ। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলছে জামায়াত। 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। কম বেশি সব পক্ষকে তুষ্ট করে জুলাই সনদের আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির প্রেসক্রিপশনে জুলাই সনদের আদেশ হয়েছে, জনগণকে পাশ কাটিয়ে সরকার রাজনৈতিক দলগুলোকে খুশি করেছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়নের আদেশের অসঙ্গতি তুলে ধরতে বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়েছে, জনগণকে উপেক্ষা করে রাজনৈতিক দলকে খুশি করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে, এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন, তেমন একটা অবস্থায়, তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিএনপির প্রেসক্রিপশনে জুলাই সনদের আদেশ হয়েছে, বিএনপি 72-এর সংবিধানের পাহারাদার বলেও মন্তব্য করেন তিনি। সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্সে আমরা যেতে পারবো না। এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই 72-এর স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি। এটা আদেশ হয়েছে, কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে। ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন এই দলটি 1011টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে, যা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর বাইরে জবরদস্তিমূলক বা চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন তিনি। রাজধানীতে নারী সমাবেশে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায়। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও হেনস্থার নানা ঘটনার প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে মিছিল সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। নারী নেত্রীরা বলেন, বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী সমাজ মেধা যোগ্যতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাজশাহীতে এক নারী নেত্রীকে নির্যাতনের ঘটনা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নারী সমাজ আজ নানাভাবে নিগৃহীত, নির্যাতন ও বৈষম্যের শিকার। 3 মাসের মধ্যে 66 জন কন্যা সন্তান ধর্ষিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার নামে নারী সমাজকে ঘরে বন্দি করে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম বর্ণের নামে কোনো বিভাজন থাকবে না, দেশের নাগরিক সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের একটাই পরিচয় হবে,
আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবো না, এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে দলের অবস্থান জানাতে গিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ণ করা যাবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। পরে শাহবাগ থেকে শুরু হয় মৌন মিছিল। মিছিল থেকে নারীর উপর সহিংসতা প্রতিরোধে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সমমনা ইসলামী ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার না বুঝে একটি বড় দলের ফাঁদে পা দিয়েছে। তাদের স্বার্থেই রাষ্ট্র সংস্কারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তার দাবি, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে গণভোটের গুরুত্ব কমে যাবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ ৮ দল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি বড় রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে আলোচনার শুরু থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের স্বার্থ রক্ষার জন্যই সংস্কারে কাটছাঁট করা হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনেরই তার ভাষণ দিয়েছেন। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যে তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের আগে গণভোট হলে জনগণের রায় বিএনপির বিরুদ্ধে যাবে বলেই দলটি একই দিনে 2 ভোট আয়োজনের পক্ষে। গণভোটের 4টি প্রশ্ন নিয়ে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। সংস্কার কমিশনের 1 প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে না, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। গণভোটের দিন পরিবর্তন, 3 উপদেষ্টার অপসারণ সহ 3টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহির আওতায় থাকতে পারে এই মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে। 16 নভেম্বর 8 দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকে বাদ দেওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ডক্টর ইউনূস আরো বলেন, নির্বাচন ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। তার দাবি, এবারের ভোট অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতিও বাড়বে।
কম বেশি সব পক্ষকে তুষ্ট করে জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার, এমন অভিমত জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদেশের পর মতভিন্নতা ছাপিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে এক মেরুতে এসেছে সব দল। ডাকসুর সাবেক জিএস ও জাসদ নেতা ডাক্তার মুস্তাক হোসেন বলেন, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান গণতান্ত্রিক চর্চারই বহিঃপ্রকাশ। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জুলাই সনদের আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদ নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন সরকারের দিকে। জামায়াত বলছে, প্রধান উপদেষ্টাকে মিসগাইড করেছেন 3 উপদেষ্টা। বিএনপি আরও আগে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, এ বিরোধের মূলে রয়েছে আস্থার সংকট। উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে কিন্তু একটা ভারসাম্য রক্ষার চেষ্টা আছে, কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ভাষণের পরেও একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। সমস্যা ক্ষমতার অংশীদার কে হবে, ক্ষমতার ভাগিদার কে হবে। গণতন্ত্র কাজ করে পারস্পরিক আস্থার উপর। এই আস্থার সংকটের কারণেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাসদ নেতা ডাক্তার মুস্তাক হোসেন বলেন, সব পক্ষ একমত হলে গণতন্ত্র হয় না। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি তা জুলাই সনদে আসা উচিত হয়নি বলে মনে করেন তিনি। ঐক্যমত যেটুকু সেটাই কিন্তু জুলাই সনদ হওয়া উচিত, এবং সেটা না হওয়া সেভাবে তারা সাজায়নি বলে আমরা স্বাক্ষর করিনি। এবং গণভোট যদিও কোনো প্রয়োজন নাই, জাতীয় সংসদে যদি সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধনী বা সংস্কার হয়, তারপরে গণভোটের একটা বিধান ছিল যেটা আওয়ামী লীগ সরকার বাতিল করেছে, সেটা আবার হয়তো পুনঃস্থাপিত হতে যাচ্ছে আদালতের মাধ্যমে। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সব দলই ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। রাজনৈতিক দলগুলো দর কষাকষি করছে, সরকারকে চাপ দিচ্ছে নিজের পক্ষে সুবিধা নেওয়ার জন্য। বিএনপি মনে করে যে জনগণ তার পক্ষে রায় দেবে, জামাত ইসলামী যদি মনে করে যে তার পক্ষে রায় দেবে। উভয়ের উচিত জনগণের কাছে যাওয়া, জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেওয়া। মুখোমুখি রাজনীতিতে দ্বিমত হতে পারে, যে জামাত ইসলামী একটা চাচ্ছে, বিএনপি একটা চাচ্ছে, তো সেটা যেন শান্তিপূর্ণভাবে সমাধান হয় তার জন্য জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রয়োজন। তবে যার যার মত বলতেই পারে, নিশ্চয়ই সাংবাদিক সম্মেলনে বা অন্য জায়গায় তারা বলবে, কিন্তু আমাদেরকে এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া এগুলো সমাধান করার কিন্তু রাস্তা নেই। তবে চলমান মতপার্থক্য সাংঘর্ষিক অবস্থায় চলে গেলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারকে চাপ দিচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ভোলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অবরুদ্ধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে এই ঘটনা ঘটে। এর আগে সভায় ভোলা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ভোলায় রান্নার জন্য গ্যাস সরবরাহ এবং ভোলা বরিশাল ব্রিজ নির্মাণের দাবি উপস্থাপন করেন। জবাবে জ্বালানি উপদেষ্টা পাইপলাইনে গ্যাস দেওয়া সম্ভব নয় জানিয়ে সিলিন্ডার প্রতি 1000 টাকা দরে গ্যাস সরবরাহের কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে 3 উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধরা। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টারা। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচনী তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এই নির্বাচনের জন্য দেশের মানুষ গত 20 বছর ধরে অপেক্ষা করছে, তাই মানুষের অপেক্ষা আর সহ্য হচ্ছে না। নাটোর সদর উপজেলার হরিশপুর তেঘরিয়া কদমতলী বাজার প্রাঙ্গণে উঠান বৈঠকে দুলু এসব কথা বলেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির সাবেক উপমন্ত্রী বলেন, নির্বাচন হবে বললেই হবে না, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সরকারের কাছে আমাদের আহ্বান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, কারণ মানুষ আর রায় মানছে না, মানুষ আর অপেক্ষা মানছে না। এই নির্বাচনের জন্য আজকে 20-22 বছর মানুষ অপেক্ষা করে বসে আছে। এই নির্বাচনের জন্য নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে দেয়, তবে মানুষের কষ্টে লাঘব হবে।
সপ্তাহের ব্যবধানে কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। পেঁয়াজের দাম কিছুটা কমলেও একদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা আমদানি কমার দোহাই দিলেও দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। সবজি ছে মুরগির দামে কম, সিম 1 কেজি 160 টাকা, মুরগি 170 টাকা, 85 টাকা, তো মুরগির দাম কম না। সরেজমিনে এমন সমীকরণ মিলাতে গিয়ে দেখা যায় কাঁচা বাজারে দামের দাপট। সবজির ভরা মৌসুমে সব ধরনের কাঁচা সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, তাও মাত্র একদিনের ব্যবধানে। গতকালকার তো আজ সব মালে কেজি 20 থেকে 30 টাকা বাড়ছে। মাল মারা কালকে আসে লাগা, কালকে অবরোধ গেল না, লাগা মানে মালের দাম অনেক বেশি। ফলে ব্যাগ ভর্তি বাজার করতে এসে দাম সাধ্যের বাইরে থাকায় অনেক ক্রেতাকে ফিরতে হচ্ছে খালি হাতে। কেউ বা বাজেট বাড়িয়ে কোনো মতে প্রয়োজনের চেয়ে কম পণ্য কিনে ফিরছেন ঘরে। 1000 টাকা নিয়ে আসছি, 1500 টাকা প্লাস হয়ে গেছে। খুবই কষ্ট ভাই, এটা অনেক কি বলবো, 15-20 হাজার টাকা বেতন পাই আমরা, এই যে মানে না খাইয়া থাকার অবস্থা। রিন্সের বাইরে হয়ে যায়, আশা করা যায় কিন্তু কেনা যায় না। সপ্তাহ জুড়েই বাজারে পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। শুক্রবার নামমাত্র দাম কমলেও তাতে সন্তুষ্ট না তারা। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। খুবই প্রেসার হয়ে যাচ্ছে। 1 কেজি 120 টাকা, একসাথে 50 টাকা বাড়ছে। 70 টাকা করে আমরা কিনেছিলাম, কমছে 5 টাকা। মানুষের যদি লাগে 5 কেজি কিনে বসে, 10 কেজি কি 7 কেজি মনে করেন, হয়তো বেশি খালি পরে চাহিদা একটু বেড়ে যায়, হয়তো দাম একটু বেড়ে যায়। পেঁয়াজের যদি আমদানি হয় তাহলে তখন তো বাজার একটু কমবেই। আলোচনায় না থেকেও হঠাৎই বেড়েছে মরিচের ঝাল। পাইকারি বাজারেই কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এতে খুচরা বিক্রেতারাও পড়েছেন বিপাকে। গত সপ্তাহে বেচি 70-80, এই সপ্তাহ হয়েছে সর্বনিম্ন হয়েছে 120, আর একটু 12টা হয়েছে 140। ম্যাক্সিমাম 15 দিন লাগবে বাংলাদেশে মরিচটা যখন আমদানি হয়ে যাবে তখন দাম কমে যাবে। ভাই এগো কাহিনী হইতেছে, আজকে 100 কালকে 200, আমগো তো নিয়ে ব্যস্ত হইব। আমরা কি করুম কোন, সিন্ডিকেট করে এরা। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার মুরগি এবং ডিমের বাজারে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চীনের সাথে চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে 33 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের অব্যাহত সামরিক চাপের মুখে আরও আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর কথা বলে আসছিল। অস্ত্র বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম তাইওয়ানের কাছে সামরিক যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হলো। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দেশটিতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। নারীর বিকাশ, নারীর জয়, ছড়িয়ে পড়ুক বিশ্বময়, এই স্লোগানে অনুষ্ঠিত হলো অপরাজিতা অ্যাওয়ার্ড। রাজধানীর একটি হোটেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত বছর বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের এই সম্মাননা জানানো হয়। গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত এটিএন বাংলায় প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান অপরাজিতা এই সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ, কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার নাজমা বেগম নাজু এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল এসপি নাদিয়া ফারজানা উপস্থিত ছিলেন। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে নারীরা। আমরা যদি দেখি সব সেক্টরেই নারীদের অবাধ বিচরণ এবং তারা খুব সাকসেসফুলি করছে। এই রিকগনিশনটা আপনাদেরকে দিতে হবে এবং আপনাদের আজকের রিকগনিশনটাই আগামী দিনে আপনারা আরো বড় কিছু করবেন, আপন আলোয় উদ্ভাসিত হবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের দেশটাকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশটাকে ভালোবাসতে হবে। এবার খেলার খবর। সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিন 5 উইকেটে 86 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে 254 রানে অল আউট হয় আইরিশরা। এর আগে প্রথম ইনিংসে তাদের রান ছিল 286। বাংলাদেশ 8 উইকেটে 587 রানেই প্রথম ইনিংস ঘোষণা করে। রিপোর্ট এস এম আশরাফের।
তৃতীয় দিনেই আয়ারল্যান্ডের ৮৬ রানে ৫ উইকেট তুলে নিয়ে জয় হাতের নাগালে নিয়ে আসে বাংলাদেশ। চতুর্থ দিন টাইগারদের অপেক্ষা করতে হয় ৪১ ওভার। অবশেষে ম্যাকার থেকে ফিরিয়ে শেষ হাসি স্বাগতিকদের। দিনের প্রথম উইকেটটিও তাইজুলের। দলীয় ১১৬তে হ্যামফ্রিজকে ফিরিয়ে জয়ের পথ সুগম করেন বাংলাদেশের এই স্পিনার। এরপর সপ্তম উইকেটে ৬৬ রানের জুটিতে প্রতিরোধ অতিথিদের। অধিনায়ক বালবার্নিকে ১৮২তে আউট করে সেই প্রতিরোধ ভাঙেন হাসান মুরাদ। গলার কাঁটা হয়ে থাকা হাফ সেঞ্চুরির তুলনায় এন্ডি ম্যাকব্রাইনকে ১৯৮তে নাহিদ রানা প্যাভিলিয়নে ফেরালে ইনিংস পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু নবম উইকেটে ৫৪ রান যোগ করে আশা দেখান জর্ডান নেল আর বেরি ম্যাকার্থি। অবশেষে নাহিদের ঘূর্ণিতে ব্যক্তিগত ৩৬-এ আউট হন নেইল। এরপর মাত্র ২ রান যোগ করেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ৪ উইকেট নেন অভিষিক্ত হাসান মুরাদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান এনসিপি। জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার অভিযোগ। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, বললেন সালাউদ্দিন আহমেদ। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, বলছে জামায়াত। ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। কম বেশি সব পক্ষকে তুষ্ট করে জুলাই সনদের আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।